সকালের সময় ছিল। গ্রামের অলিগলিতে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল। মাটির ছোট ছোট ঘরের মাঝে একটি ভাঙা কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে বাস করত গরিব মাটির হাঁড়ি কলসি তৈরি করা পলাশ, তার বৃদ্ধা মা কল্যাণী এবং তার স্ত্রী কামিনী। পলাশ সকাল সকাল নদীর তীর থেকে মাটি নিয়ে আসত। সারা দিন চাকা ঘুরিয়ে মাটির হাঁড়ি কলসি বানাত এবং সন্ধ্যায় সেগুলো বাজারে বিক্রি করে যেমন তেমন করে সংসারের খরচ চালাত। তার মা কল্যাণী বয়স্ক হয়ে গিয়েছিল। তার হাত পা কাঁপত, কোমর ঝুঁকে গিয়েছিল, কিন্তু তবুও ছেলের সংসারের বোঝা হালকা করার জন্য যতটুকু সম্ভব ততটুকু কাজ করতেন। কিন্তু সেই ঘরেই আরেকজন মানুষ বাস করত, কামিনী। কামিনী দেখতে সুন্দর ছিল, কিন্তু তার চেয়েও বেশি অহংকারী, অলস এবং লোভী ছিল। হে উপরওয়ালা, হাত এখন আর আগের মতো নেই, কিন্তু তবু আমি যদি কোনো কাজই না করি তাহলে আমার ছেলেটা একলার কত করবে। উপরওয়ালা, আমার ছেলেটাকে একটু সুখ দিও। ঠিক তখনই কামিনীর চিৎকার শোনা গেল। আরে মা, এত আস্তে আস্তে ঝাড়ু দিলে তো সকাল থেকে দুপুর হয়ে যাবে। আমার ঘুমটাও নষ্ট করে দিলে। একটু শান্তিতেও থাকতে দাও না। কল্যাণী ঘাবড়ে গিয়ে ঝাড়ু দেওয়া বন্ধ করে দেন। বৌমা, আমি তো শুধু উঠান পরিষ্কার করছিলাম। ভাবলাম তুমি যখন উঠবে ততক্ষণে সব কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হবে, তাও আবার আপনার দ্বারা? আপনার তো একটা কলসিও ঠিকমতো তোলার ক্ষমতা নেই। সব সময় ছেলের সামনে ভালো সাজার নাটক করতে থাকেন। কল্যাণী চুপচাপ মাথা নিচু করে নিলেন। ঠিক তখনই পলাশ মাটির ঝুড়ি নিয়ে ঘরে ফিরল। মা, এই দেখো মাটি নিয়ে এসেছি। আজ দারুণ সব কলসি তৈরি হবে। এরপর সে হেসে কামিনীকে বলল, কামিনী, একটু জল দাও না, সকাল থেকে কাজ করছি, খুব চেষ্টা পেয়েছে। কামিনী তার দিকে না তাকিয়েই ভিতরে গিয়ে বসে পড়ে। আমি কি কোনো কাজের লোক নাকি? নিজে গিয়ে খেয়ে নাও, আমাকে এখন বিশ্রাম নিতে হবে। পলাশ কিছুক্ষণ চুপ করে রইল। কল্যাণী তখনই ভেতর থেকে জল নিয়ে এলেন। নে বাবা, জল খেয়ে নে। জল খাওয়ার সময় পলাশ মায়ের কাঁপতে থাকা হাতের দিকে তাকালো। মা, তুমি আবার কাজ করলে? আমি তোমাকে কতবার বলেছি যে এখন শুধু তুমি বিশ্রাম করবে। যতদিন নিঃশ্বাস চলছে বাবা, ছেলের কাজে একটু হাত বাড়ানো তো আমারও কর্তব্য। পলাশের চোখ দিয়ে জলে চলে এলো। কিছুক্ষণ পর পলাশ চাকা ঘুরিয়ে কলসি বানাচ্ছিল। তখন কামিনী সেখানে এসে দাঁড়ালো। শোনো, আর কতদিন এভাবেই মাটির কলসি বানিয়ে যাবে? পুরো গ্রামে দেখো কত মানুষ কত ভালো পোশাক পরে, তাদের স্ত্রীদের কাছে সোনার গহনা আছে, আর আমি সবসময় পুরনো পোশাক পরে থাকি। কামিনী, আমি তো পুরো পরিশ্রম করি, কিন্তু মাটির কলসি বিক্রি করে যত আয় হয় তা দিয়ে তো কোনো মতে সংসারটাই চলে। আমাকে অজুহাত শোনাবে না। পরিশ্রম করে কিচ্ছু হয় না। আমার টাকা চাই, অনেকগুলো টাকা। ঠিক আছে, তুমি রাগ করো না, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, আমার ফল চাই। আগামী মেলা আসার আগে যদি আমার জন্য সোনার কানের দুল না আসে, তবে মনে রেখো, আমি আর কারো কথা শুনব না। পলাশ চুপচাপ নিজের কাজ করতে লাগল। দুপুর হয়ে গিয়েছিল। কল্যাণী রান্নাঘরে খাবার রান্না করছিলেন। পলাশ ভেতরে এলো। মা, আজ আবার তুমি রান্না করছো? কি করব বাবা, বৌমা বলল তার ইচ্ছে নেই। মা, আমি সব বুঝি, কিন্তু ঘরে কোনো ঝগড়া চাই না। বাবা, সংসার ভালোবাসায় চলে, রাগে নয়। তুই শুধু ধৈর্য ধর, হয়তো একদিন বৌমা বদলে যাবে। আমিও তো সেটাই চাই মা। সন্ধ্যায় পলাশ কলসি বিক্রি করতে বাজারে গেল। এক বয়স্ক ক্রেতা তার দিকে এলেন। বাবা, একটা বড় কলসি দাও তো। পলাশ হেসে সবচেয়ে ভালো কলসিটা বের করে দিল। দাম কত করে বলা? যার যতটুকু দাম ততটুকুই দিন।
প্রবীণ ব্যক্তি খুশি হয়ে টাকা দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার মৃদু হেসে বলল, পলাশ, তুই বড্ড সহজ সরল। একটু বেশি দাম চাইবি তো? না চাচা, কারো বাধ্যবাধকতা বা অসহায়তা দেখে বেশি টাকা নেওয়া ঠিক নয়। দোকানদার হেসে মাথা নাড়ল। পলাশ কিছু টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পলাশ আসতেই মোহিনীর টাকা গুনতে শুরু করল। ব্যাস এতটুকুই? সারাদিনের পরিশ্রমের পর মাত্র এত অল্প টাকা? আজ বাজারে লোক একটু কম ছিল, এখন তুমিই বলো আমি কি করব। আমি কিচ্ছু শুনতে চাই না। এই টাকায় তো আমার একটা স্বপ্নও পূরণ হবে না। এই বলে সে রেগে গিয়ে টাকাগুলো মাটিতে ফেলে দিল। কল্যাণী এসে তখনই টাকাগুলো তুলে নিলেন। বৌমা, কষ্টের উপার্জনকে এভাবে মাটিতে ফেলে দিও না। আপনি মাঝখানে কথা বলবেন না। সব সময় ছেলের সামনে আমাকে উপদেশ দিয়ে বেড়ান। আমি তো শুধু... চুপ করুন। আপনার জন্যই ও চিরকাল গরিব হয়ে থাকবে। সারাক্ষণ দয়া, সততা আর ভালো ভালো কথা শেখাতে থাকেন। পলাশ প্রথমবার একটু কঠোর গলায় বলে উঠল, কামিনী, মায়ের সাথে এভাবে কথা বলবে না, নিজের সীমায় থাকতে শেখো। তাতে কি করে নেবে তুমি? তোমাদের আছেই বা কি? সীমা তো তোমাদের মতো মানুষের থাকা উচিত, আমার নয়। জানি না কেন যে তোমার সাথে বিয়ে করেছিলাম। আমার মা তো এই সম্পর্কের জন্য রাজিই হচ্ছিল না। আমি শুধু বাবার কথার খাতিরে ফেসে গেলাম। এতটুকু বলেই সে ভেতরে চলে গেল, আর ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাতে কল্যাণী বাইরের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। পলাশও গিয়ে তার পাশে বসে পড়ল। মা, আমি ভালো ছেলেও হতে পারছি না, আবার ভালো স্বামীও হতে পারছি না। এমন কথা বলিস না বাবা। তুই অনেক পরিশ্রমী, তুই সৎ। উপরওয়ালা পরিশ্রমের ফল দেরিতে দেন, কিন্তু অবশ্যই দেন। কিন্তু মা, আর কতদিন? আমি চাই তুমি আরামে থাকো, তোমার ওষুধ সময় মতো আসুক, ঘরটা যেন ঠিক হয়ে যায়। আমার জন্যে চিন্তা করিস না বাবা। আমার নিজের অসুস্থতার জন্যে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এই বিষয়ের জন্যে যে এই ঘরে আস্তে আস্তে আপনত্ব কমে যাচ্ছে। কল্যাণী চুপ হয়ে গেল। ওদিকে ঘরের ভেতর কামিনী একা একা বসে ভাবছিল, এই দারিদ্র্য আমার দম আটকে আসছে। পলাশ যদি এমনই সোজা সরল থাকে তবে কোনোদিন ধনী হতে পারবে না। আমাকে বড় কিছু একটা করতে হবে, যেভাবেই হোক না কেন। সে মুচকি হাসল। সে জানত না যে তার এই চিন্তাই ভবিষ্যতে পুরো পরিবারের জীবন বদলে দিতে চলেছে। পরদিন সকালে পলাশ প্রতিদিনের মতো চাকার সামনে বসে কলসি বানাচ্ছিল। কল্যাণী কলসিগুলো রোদে শুকানোর জন্য রাখছিলেন, তখনই কামিনী দরজায় এসে দাঁড়াল। শোনো, আমি কতদিন ধরে তোমাকে একই কথা বোঝাচ্ছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটতে থাকো, চাকা ঘোরাতে থাকো, তারপর সন্ধ্যায় অল্প কয়েকটা টাকা নিয়ে ঘরে ফেরো। তোমার কি সত্যিই মনে হয় যে এভাবে আমাদের জীবন কখনো বদলাবে? পুরো গ্রামে দেখে নাও, যাদের আগে কিছুই ছিল না আজ তাদের পাকা ঘরবাড়ি হয়ে গেছে, আর আমরা বছরের পর বছর ধরে এই ভাঙা কুঁড়ে ঘরেই পড়ে আছি। আমারও তো ভালো পোশাক পরতে ইচ্ছে করে, উৎসবে নতুন জামা পরতে ইচ্ছে করে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে এমন একটা মানুষের সাথে বিয়ে হয়েছে যে শুধু পরিশ্রম করতেই জানে, কিভাবে এগিয়ে যেতে হয় তা জানে না। কামিনী, আমি তোমার প্রতিটা কথাই বুঝি। আমারও ভালো লাগে না যে মা এই বয়সে কাজ করুক বা তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে না পারো, কিন্তু আমি কি করব? আমি চুরি করতে পারবো না, কাউকে ধোঁকা দিতে পারবো না, আর কারো অসহায়ের সুযোগ নিয়ে টাকাও উপার্জন করতে পারবো না। আমার বাবা মৃত্যুর সময় একটা কথাই শিখিয়েছিলেন, পরিশ্রমের উপার্জন কম হতে পারে, কিন্তু তাতে বরকত থাকে। আমিও সেই পথেই হাঁটছি। হতে পারে আজ আমাদের কাছে কম আছে, কিন্তু আমার বিশ্বাস একদিন আমাদের পরিশ্রম আমাদেরকে সফলতা অবশ্যই এনে দেবে। ব্যাস, এইসব কথা, বিশ্বাস, সততা, পরিশ্রম, এইসব কথা দিয়ে কখনো সংসার চলে না। যদি এমনই চলতে থাকে তবে আজ তোমার মাকে এই বয়সে রোদে কলসি শুকাতে হতো না। তুমি সত্য থেকে পালাচ্ছ পলাশ। দুনিয়াটা চালাক মানুষদের জন্য, সহজ সরল মানুষদের জন্য নয়। বৌমা, ছেলে যা করছে পরিশ্রম দিয়েই করছে।
গরিব হওয়া কোনো অপরাধ নয়। মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, তার পরিবারের সংস্কার দিয়ে হয়। এসব কথা শুধু শুনতেই ভালো লাগে শাশুড়ি মা, খালি পেটে এসব কথায় কিচ্ছু হয় না। দুপুরে পলাশ কলসি নিয়ে বাজারে পৌঁছালো। সেখানে আজ অনেক ভিড় ছিল। আরে পলাশ, আজ তোর জন্য একটা খুব ভালো খবর আছে। পাশের গ্রামে আগামী মাসে বড় একটা মেলা বসতে চলেছে। সেখানে শত শত কলসির প্রয়োজন পড়বে। সত্যি বলছো চাচা? আমি যদি কাজটা পেয়ে যাই তবে হয়তো এবার ঘরের অবস্থা কিছুটা শুধরে যাবে। মায়ের ওষুধও সময় মতো আসবে, আর ভাঙা ঘরের চালটাও ঠিক করিয়ে নেব। কাজ পাওয়া এত সহজ নয় বাবা। যে সময় মতো এবং সবচেয়ে ভালো কলসি দেবে, কাজ কিন্তু তাকেই দেওয়া হবে। পরিশ্রম অনেক করতে হবে। পরিশ্রমকে আমি কখনো ভয় পাই না চাচা। যদি দিনে 12 ঘন্টা কাজ করতে হয়, রাতেও চাকা ঘোরাতে হয়, তাহলেও করব। শুধু উপরওয়ালা এইটুকুই সাহায্য করুন যেন এবার আমার কাজ সবার পছন্দ হয়। চাচা মুচকি হাসল। তোর এসব কথায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুই পরিশ্রমের ওপর ভরসা করিস। আমি দোয়া করি ওপরওয়ালা যেন এবারও তোকে সাহায্য করে। সন্ধ্যায় পলাশ তাড়াতাড়ি ঘরে ফিরে যায়। মা, আজ খুব ভালো খবর পেয়েছি। সব ঠিক থাকলে আগামী মাসে আমরা শত শত কলসি তৈরির কাজ পেতে পারি। এই কাজটা পেয়ে গেলে কয়েক মাসের চিন্তা একবারে শেষ হয়ে যাবে। আমি সবার আগে তোমার জন্য ওষুধ কিনব, তারপরেই ঘরের চালটাও ঠিক করাবো। ওপরওয়ালা তোর ভালো করুক বাবা। আমি তো সব সময় এই প্রার্থনাই করি, যেন তোর পরিশ্রম সফলতা পায়। তুই কখনো কারোর খারাপ করিসনি, তাই আমার বিশ্বাস ওপরওয়ালাও তোকে নিরাশ করবে না। এত বড় কাজ যদি মিলতেই চলেছে, তবে এবার দাম দ্বিগুণ রাখবে। মানুষের দরকার থাকলে তারা নিজেরাই বেশি টাকা দেবে। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। না কামিনী, সঠিক জিনিসের সঠিক দাম নেওয়াই উচিত। আমি যদি লোভে পড়ে বেশি টাকা চাই, তবে মানুষ অন্য কোনো কুমোরের কাছ থেকে কলসি কিনে নেবে। বিশ্বাস ভাঙতে শুধু একদিন লাগে, কিন্তু তা তৈরি হতে বহু বছর লেগে যায়। এই চিন্তাই তোমাকে চিরকাল গরিব বানিয়ে রাখবে। পরদিন সকালে সূর্যের প্রথম আলো উঠানে পড়তেই পলাশ প্রতিদিনের মতো চাকার সামনে গিয়ে বসল। তার হাত দ্রুত ঘুরছিল, কিন্তু মুখে এক অন্য আশার আলো দেখা যাচ্ছিল। তার মা কল্যাণী আস্তে আস্তে তৈরি হওয়া কলসিগুলো তুলে রোদে শুকাতে দিচ্ছিল। বয়সের ভারে তার হাত কাঁপছিল, কিন্তু তবুও সে ছেলের কাজ হালকা করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই গ্রামের সেই দোকানদার চাচা তাদের ঘরে এসে পৌঁছাল। আরে পলাশ, আজ তোর জন্য এমন এক খবর এনেছি যা শুনলে তোর বহু মাসের চিন্তা দূর হয়ে যাবে। এসো চাচা, এত সকাল সকাল কিভাবে আসা হলো? সব ঠিক আছে তো? সব শুধু ঠিক নয়, খুব ভালো। পাশের গ্রামের মেলার কমিটি পুরো এলাকার কলসি পরীক্ষা করে দেখেছে। তারা বলেছে যে সবচেয়ে মজবুত, সবচেয়ে সুন্দর আর পরিষ্কার কলসি তোরই। তুই যদি 5 দিনের মধ্যে 200টি কলসি তৈরি করে দিতে পারিস, তবে পুরো কাজটাই তুই পাবি। কিছুক্ষণের জন্য পলাশ কোনো কথাই বলতে পারল না। চাচা, আমার মতো গরিব মানুষের ওপর এত বড় বিশ্বাস আমি তো ভাবতেও পারিনি। তবে 200টি কলসি তৈরি করা সহজ হবে না, কিন্তু উপরওয়ালা যদি পাশে থাকেন তবে আমি দিন রাত এক করে দেব। মায়ের ওষুধও সময় মতো এসে যাবে, ঘরের ভাঙা ছাদটাও ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, মাকে আর এই বয়সে কষ্ট করে কাজ করতে হবে না। সেই জন্যেই তো এই কাজটা তুই পেয়েছিস। তুই কখনো তোর কাজে ভেজাল করিসনি। মানুষ তোর কলসি কিনে খুশি হয়। কষ্টের ফল দেরিতে পাওয়া যায়, কিন্তু অবশ্যই পাওয়া যায়। পলাশ হাত জোর করে বলল, চাচা, তুমি সবসময় আমার সাহস বাড়িয়েছ। আমি তোমার আশা কখনো ভাঙতে দেব না। দোকানদার যেতেই কামিনী দ্রুত বাইরে এলো। তার মুখে খুশির চেয়ে লোভ বেশি ছিল। শোনো, এবার আমার কথা মন দিয়ে শুনে নাও। এই সুযোগ জীবনে বারবার আসবে না। মানুষ যখন কলসি নিতে আসবে, তখন তাদের কাছ থেকে অর্ধেক টাকা আগেই নিয়ে নেবে।
তারপর বলবে যে মাটির দাম বেড়ে গেছে, মজুরি বেড়ে গেছে, তাই বাকি টাকাও বেশি দিতে হবে। তাদের যদি কলসি লাগে তাহলে বাধ্য হয়েই দিয়ে দেবে। এভাবেই মানুষ ধনী হয়। কামিনী, আমি কারোর অসহায়ের সুযোগ নিতে পারবো না। কেউ যদি আমাকে বিশ্বাস করে কাজ দিয়ে থাকে, তবে সেই বিশ্বাসকে আমি কখনোই ভাঙব না। আমার টাকার প্রয়োজন ঠিকই, কিন্তু অসৎ উপায়ে নয়। এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি সবসময় অন্যদের কথা ভাবো, নিজের ঘরের কথা ভাবো না। এই দেখো, এই ভাঙা ঘর, শাশুড়ি মায়ের পুরনো জামা কাপড়, আমার ছেঁড়া ওড়না, এই জীবনে কি চাও তুমি? কখনো তো আমার কথাও ভাবো। আমারও তো ভালো জামা পরতে ইচ্ছা করে, আমারও ভালো বাড়ি চাই। আর কতদিন এভাবে মানুষের খোঁটা শুনবো? কামিনী, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই, কিন্তু কারো চোখের জলে আসা টাকা দিয়ে নয়। আজ যদি আমি লোভ করি, তবে কাল কেউ আমাকে বিশ্বাস করবে না। অসৎ উপায়ে উপার্জিত ধন বেশিদিন টিকে থাকে না। সততা, সততা, ব্যাস এটাই জপে যাচ্ছ। দেখে নিও, এই সততার জন্যই সারা জীবন মাটিতেই হাত নোংরা করে কাটিয়ে দেবে। পলাশ আর কোনো উত্তর দিল না। সে আবার চাকা চালাতে লাগল। কামিনী ভেতরে চলে গেল। কল্যাণী পলাশের পাশে এসে বসলেন। বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবি না তো? মা, তোমার কথায় কি আমি কখনো কিছু মনে করতে পারি? বলো। আমার বৌমার কথা শুনে ভয় লাগতে শুরু করেছে। আগে সে শুধু অভিযোগ করত, এখন তোকে ভুল পথে চালানোর জন্য জেদ করছে। লোভ খুব খারাপ জিনিস বাবা। এটা প্রথমে মানুষের চিন্তা ভাবনা বদলায়, তারপর তার স্বভাব, আর শেষে তার পুরো জীবনটাই ধ্বংস করে দেয়। আমিও সব বুঝি মা। অনেক সময় মনে হয় কামিনীকে বকা দিই, কিন্তু আবার ভাবি হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমিও যদি রাগ দেখাতে শুরু করি, তবে এই ঘরটা আর ঘর থাকবে না, যুদ্ধের ময়দান হয়ে যাবে। ধৈর্য ধরা ভালো কথা বাবা, কিন্তু প্রতিবার চুপ থাকাও ঠিক নয়। কিছু মানুষ ভালোবাসার ভাষা বোঝে, আর কিছু মানুষ শুধু স্বার্থ বোঝে। আমার ভয় হয় বৌমার এই লোভ কোনোদিন না বড় বিপদ ডেকে আনে। পলাশ মায়ের দিকে তাকাল। তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। যতদিন আমি বেঁচে আছি, এই ঘরের ওপর কোনো বিপদ আসতে দেব না মা, আমাকে যত পরিশ্রমী করতে হোক না কেন। মায়ের কথা শোনার পর পলাশ আবার কাজে লেগে গেল। চাকা ঘুরতে লাগল, আর তার হাত একে একে সুন্দর সুন্দর কলসি রূপ দিতে লাগল। ওদিকে কামিনী দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখছিল। তার মনে বারবার একটা কথাই ঘুরছিল, এই লোকটা কখনোই বদলাবে না। একে যত বোঝাবো ততই সততার পাঠ শোনাতে থাকবে। আমি যদি এর কথা শুনে চলি, তবে সারা জীবনই মাটির হরেই কেটে যাবে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। যদি পলাশ আমার কথা না শোনে, তবে আমি এমন পথ বের করব যাতে ও আমার কথা মানতে বাধ্য হয়। সে আস্তে আস্তে পলাশের কাছে এলো। শোনো, শেষবারের মতো বোঝাচ্ছি, দুনিয়ায় তারাই এগিয়ে যায় যারা সুযোগ চিনতে পারে। তুমি সবাইকে আপন ভেবে নাও, কিন্তু কেউ কি তোমার দারিদ্র্য দেখে সাহায্য করেছে? কেউ কি তোমার মায়ের ওষুধ কিনে দিয়েছে? কেউ কি আমাদের ভাঙা ঘরে চাল বানিয়ে দিয়েছে? দেয়নি তো। তবে তুমি কেন সবার চিন্তা করে মরছ? কামিনী, আমি মানুষকে সাহায্য এই আশায় করি না যে ওরাও আমাকে সাহায্য করবে। মানুষের কর্ম কখনো বৃথা যায় না। আজ নয়তো কাল তার ফল অবশ্যই পাওয়া যায়। আমিও যদি অন্যদের মতো হয়ে যাই, তবে তাদের আর আমার মধ্যে তফাৎ কি রইল? তফাৎ? তফাৎ এটাই থাকবে যে তারা ধনী হবে আর তুমি চিরকাল গরিব থাকবে। তোমার দারিদ্র্যের প্রতি প্রেম হয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমার হয়নি। এতটুকু বলেই কামিনী পা দাপাতে দাপাতে ভেতরে চলে গেল। দুপুরের মধ্যে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়েছিল যে মেলার সবচেয়ে বড় কাজটা পলাশ পেয়েছে। গ্রামের জল ভরতে আসা মহিলারাও তার কথাই আলোচনা করছিল। শুনেছি পলাশ নাকি 200টি কলসি তৈরির কাজ পেয়েছে। পাওয়ারই কথা। তার হাতের তৈরি কলসি সবচেয়ে মজবুত হয়। উপরওয়ালা পরিশ্রমী মানুষদের সাথেই থাকেন। বেচারা কত বছর ধরে কষ্ট করছে। ঠিক তখনই সেখান দিয়ে রঘুবীর যাচ্ছিল। সে সবার কথা শুনে ফেলল, তারপর কিচ্ছু না বলে চুপচাপ হেঁটে চলে গেল। কিন্তু তার মুখে হিংসা পরিষ্কার দেখা যাচ্ছিল।
নিজের ঘরে পৌঁছে সে একা একা বিড়বিড় করতে লাগল। গতকাল পর্যন্ত সবাই আমার কলসির প্রশংসা করত, আর আজ চারদিকে শুধু পলাশ পলাশ পলাশ। ও যদি এই কাজটা ঠিকমতো শেষ করে দেয়, তবে আগামী বছরও কাজটা ওই পাবে। তখন আমার কি হবে? আমার বাচ্চাদের কি হবে? না, কিছু একটা তো করতেই হবে। সে গভীর চিন্তায় ডুবে গেল। সন্ধে হয়ে এলো। পলাশ সারা দিন একটানা কাজ করে গেছে। তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। কল্যাণী এক বাটি জল নিয়ে তার কাছে এলেন। থাম বাবা, এবার একটু বিশ্রাম নে। এই শরীরটাও তো উপরওয়ালার দেওয়া আমানত। তুই নিজেই যদি অসুস্থ হয়ে পড়িস, তবে এই সব কাজ কে করবে? মা, আর মাত্র 2 দিনের কথা। এই কাজটা শেষ হয়ে গেলে আমাদের জীবন বদলে যাবে। আমি চাই তোমাকে যেন আর ওষুধের জন্য কারো অপেক্ষা করতে না হয়। আমি চাই বর্ষা আসার আগেই এই ঘরের চালটা ঠিক করিয়ে দিই। প্রতি বছর বৃষ্টিতে তোমাকে ভিজতে দেখে খুব কষ্ট হয়। কল্যাণীর চোখে পানি চলে এলো। বাবা, তুই সবসময় অন্যদের কথা ভাবিস। এবার যেন ওপরওয়ালাও তোর কথা ভাবেন। কিন্তু একটা কথা মনে রাখিস, কষ্টের করে পাওয়া সাফল্য যত বড় হয়, তার পরীক্ষাও তত বড় হয়। আমার মনে হচ্ছে আগামী দিনগুলোতে তোর সততার খুব কঠিন পরীক্ষা হতে চলেছে। তোমার দোয়া আমার সাথে আছে মা। যতক্ষণ পর্যন্ত তোমার হাত আমার মাথায় আছে, আমার কোনো পরীক্ষাকে ভয় লাগে না। আস্তে আস্তে রাত হয়ে এসেছিল। পলাশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কল্যাণীও নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেলেন। কামিনী আস্তে করে দরজা খুলল এবং কাউকে না জাগিয়ে বাইরে বেরিয়ে গেল। গ্রামের এক কোণে পুরনো বটগাছের নিচে আগে থেকেই একজন তার অপেক্ষা করছিল। সে ছিল রঘুবীর। তুমি এই সময় ডেকেছ, জরুরি কোনো কথা আছে নাকি? কামিনী চারদিকে তাকিয়ে দেখল কেউ তাদের কথা শুনছে কিনা। তারপর নিচু স্বরে বলল, পলাশ যদি এই কাজটা করে দেয়, তবে আর কোনোদিন তোমার কাছ থেকে কেউ কলসি কিনতে আসবে না। আর এই কাজটা যদি মাঝপথেই আটকে যায়, তবে লাভ কার হবে সেটা তো তুমি আমার চেয়েও ভালো জানো। রঘুবীর কিছুক্ষণ চুপ করে রইল। সে কামিনীর চোখের দিকে তাকালো। সে প্রথমবার বুঝতে পারল যে কামিনীর লোভ তার ভাবনার চেয়েও বেশি বিপজ্জনক। দূরে ঝোপের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়েছিল, যে কামিনী আর রঘুবীরের পুরো কথা শুনে ফেলেছিল। দুজন চলে যাওয়ার পর সে আস্তে আস্তে বাইরে এলো। সে অন্য কেউ নয়, গ্রামের সেই বয়স্ক দোকানদার চাচা, যিনি বছরের পর বছর ধরে পলাশের পাশে দাঁড়িয়ে আসছেন। হে উপরওয়ালা, লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়। পলাশের মতো সহজ সরল আর পরিশ্রমী মানুষ, যার পুরো দুনিয়ায় তার পরিবার, তার নিজের ঘরের লোকই তার পরিশ্রম ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। না না, এমনটা হতে দেওয়া যাবে না। সকাল হতেই তাকে সব সত্য বলতে হবে। সকাল হতেই পলাশ প্রতিদিনের মতো চাকার সামনে বসে পড়ল। কল্যাণী কলসিগুলো রোদে শুকাতে দিচ্ছিলেন। তখনই দোকানদার দ্রুত সেখানে এসে পৌঁছল। পলাশ বাবা, আমি তোকে জরুরি কিছু বলতে চাই। কাল রাতে আমি নিজের চোখে কামিনী আর রঘুবীরকে পুরনো বটগাছের নিচে কথা বলতে দেখেছি। তারা দুজনে মিলে তোর কলসিগুলো ভাঙার পরিকল্পনা করছে। আজকে যদি তোকে সাবধান না করি, তাহলে তোর সমস্ত পরিশ্রম বরবাদ হয়ে যাবে। কল্যাণীর হাত কেঁপে উঠল। হে উপরওয়ালা, বৌমা এত বড় ভুল কিভাবে করতে পারল? আমি তো সব সময় ভেবেছিলাম একদিন তার স্বভাব বদলে যাবে, কিন্তু আজ এটা শুনে আমার বুকটা ভেঙে গেল। পলাশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর শান্ত স্বরে বলল, চাচা, আপনার কথায় আমার পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমি কারো ওপর দোষ চাপাব না। তারা যদি সত্যিই এমনটা করতে আসে, তবে আজ রাতে তাদের সত্যিটা সবার সামনে এসে যাবে। আমি ঝগড়া চাই না, শুধু নিজের পরিশ্রমকে বাঁচাতে চাই। দোকানদার মুচকি হাসল। এটাই তোকে সবার থেকে আলাদা করে তোলে বাবা। আজ রাতে আমি আর 2 গ্রামের লোক এখানেই থাকব। যদি কেউ কিছু করার চেষ্টা করে, তাহলে এবার বাঁচতে পারবে না।
সারাদিন পলাশ না থেমে চাকা চালিয়ে গেল। তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল, কিন্তু সে এক মুহূর্তের জন্য কাজ থামায়নি। কল্যাণী জল নিয়ে এলেন। একটু থাম বাবা, একটু বিশ্রামও নে। তোর পরিশ্রমের জন্য আমি গর্বিত, কিন্তু তোর শরীর তার চেয়েও বেশি প্রয়োজনীয়। মা, আর মাত্র আজকের রাতটা। এই কাজটা হয়ে গেলেই সবার আগে তোমার ওষুধ আনব, তারপর এই ঘরের চালটা মেরামত করব। ওদিকে ঘরে বসে কামিনী এসব শুনছিল। সে মনে মনে হাসল। ব্যাস, আজকের রাতটা, তারপর সব বদলে যাবে। যখন কাজটা বাতিল হয়ে যাবে তখন পলাশও বুঝতে পারবে যে শুধু সততা দিয়ে সংসার চলে না। ধীরে ধীরে রাত নামল। পলাশ ঘুমানোর নাটক করল, আর ওদিকে দোকানদার ও দুজন গ্রামবাসী উঠানের পাশে লুকিয়ে রইল। মধ্যরাত্রি নিস্তব্ধতায় ঘরের দরজা আস্তে করে খুলল। কামিনী বাইরে এলো, আর কিছুটা দূরে অন্ধকারে রঘুবীর তার জন্য অপেক্ষা করছিল। কামিনী দ্রুত পায়ে রঘুবীরের কাছে পৌঁছল। চারদিকে নীরবতা। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ পাওয়া যাচ্ছিল। আমার এখন খুব ভয় করছে কামিনী। আজ যদি ধরা পড়ে যাই তবে পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে যাবে। এখনো চাইলে এসব এখানেই শেষ করে দিতে পারি। এখন আর পিছিয়ে গিয়ে লাভ নেই। ব্যাস, কয়েকটা কলসি ভেঙে যাক, তাহলেই পলাশ সময় মতো কাজটা শেষ করতে পারবে না। তারপর মেলার লোকেরা তোমার কাছেই আসবে। এই সুযোগটাই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। দুজনে আস্তে আস্তে উঠানে রাখা কলসিগুলোর দিকে এগোতে লাগল। রঘুবীর কাঁপানো হাতে একটা বড় কলসি তুলল। সে যখনই ওটা মাটিতে আছাড় দিতে যাবে, হঠাৎ আওয়াজ হল। থামো রঘুবীর, অন্যের পরিশ্রম নষ্ট করা এত সহজ নয়। দুজনে চমকে উঠল। ঠিক তখনই দোকানদার, দুজন গ্রামবাসী এবং কল্যাণীও বাইরে বেরিয়ে এলেন। কিছুক্ষণের মধ্যেই শোরগোল শুনে আশেপাশের মানুষও জড়ো হয়ে গেল। কাল রাতে আমি তাদের সব কথা শুনে ফেলেছিলাম, এজন্য আজ আমরা এখানে লুকিয়ে বসেছিলাম। যদি আজকে সত্যিটা সামনে না আসতো তাহলে পলাশের কঠোর পরিশ্রম সবকিছু জলে যেত। রঘুবীরের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আমি আমার ভুলটা মেনে নিচ্ছি। আমি পলাশের ওপর হিংসা করতাম। আমার মনে হয়েছিল ওর কাজ সফল হয়ে গেলে কেউ আর আমার কলসি কিনবে না। সেই হিংসার বশবর্তী হয়েই আমি ভুল পথে হেঁটেছিলাম। এবার সবার নজর কামিনীর দিকে যায়। কিছুক্ষণ সে চুপ করে রইল, তারপর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, এসব আমারই পরিকল্পনা ছিল। আমারই জীবনের দম বন্ধ হয়ে এসেছিল। আমি মনে করেছিলাম টাকা দিয়ে সব দুঃখ দূর করা যায়, কিন্তু আজ বুঝতে পারছি আমি ধন দৌলতের আশায় নিজের ঘরের ভরসায় ভেঙে দিলাম। কল্যাণীর চোখ ভিজে এলো। বৌমা, দারিদ্র মানুষকে ছোট বানায় না, কিন্তু লোভ মানুষকে ছোট বানিয়ে দেয়। তুই আজ যে ছেলের কষ্ট নষ্ট করার চেষ্টা করলি, সেই কষ্টের উপর ভর করেই এতদিন ধরে এই সংসারটা চলছে। আমার দুঃখ তোর ভুলের জন্য নয়, দুঃখ এই বিষয়ে যে তুই নিজের পরিবারের বিশ্বাসটাই ভেঙে দিলি। কামিনী কাঁদতে কাঁদতে তার পায়ে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি সবসময় আপনার শিক্ষাকে মূল্য দিইনি। আজ যদি আপনারা আমাকে আপন করে নেন, তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো লোভকে নিজের মনে জায়গা দেব না। গ্রামবাসীদের একজন বলে উঠল, পলাশ, এমন ভুলের কোনো ক্ষমা হওয়া উচিত নয়। পলাশ শান্ত স্বরে এগিয়ে এসে বলল, ভুলটা খুব বড়, কিন্তু মানুষ যদি নিজের ভুল স্বীকার করে নিজেকে বদলাতে চায় তবে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি ঘৃণা বাড়িয়ে আমার ঘরটা ভাঙতে চাই না। আমি চাই আজ থেকে আমাদের সংসার পরিশ্রম আর বিশ্বাসের ওপর চলুক, লোভের ওপর নয়। গ্রামবাসীরা পলাশের কথা শুনে শান্ত হয়ে গেল। পরদিন সকালে পলাশ সময় মতো পুরো 200টি কলসি মেলায় পৌঁছে দিল। গ্রামপ্রধান সব কলসি দেখে হেসে বললেন, পলাশ, তোমার কলসিগুলো যতটা মজবুত ততটা মজবুত তোমার চরিত্র। আজকাল এরকম সৎ কারিগর খুব কমই পাওয়া যায়।
পরের বছরের কাজটাও তুমিই পাবে। কিছুদিন পরে পলাশ ঘরের ভাঙা চাল ঠিক করল। কল্যাণীর ঔষধও সময় মতো আনা হতো। কামিনী এখন সব কাজে পলাশকে সাহায্য করত আর তার মাকে সম্মান করত। এক সন্ধ্যায় সবাই মিলে ঘরের বাইরে বসে গল্প করছিল। আজ বুঝতে পারছি পরিশ্রম করে কামানো অল্প টাকাও সুখ দিতে পারে, কিন্তু লোভ মানুষের কাছ থেকে তার পরিবারকেও ছিনিয়ে নিতে পারে। সৎ কামাই শুধু টাকা নয়, এটা মানুষের বিশ্বাস আর ভরসা। আর একবার যদি মানুষের বিশ্বাস আর ভরসা জেতা যায়, ওটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। কল্যাণী দুজনকে ভালোবাসার চোখে দেখল আর হেসে বলল, উপরওয়ালা ওই ঘরেই সুখ পাঠান, যেই ঘরে পরিশ্রম, সততা আর আপনত্ব কখনো কমে যায় না। ডুবন্ত সূর্যের লাল আলো সেই ছোট্ট কুঁড়ে ঘরটির উপর পড়ছিল। দারিদ্রতা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু সেই ঘর থেকে লোভ সবসময়ের মতো উঠে গেল।